নমস্কার বন্ধুরা, আজকে শুনছেন রহস্যের ছায়ার পরবর্তী পর্বগুলি। কলমে লিপিকা বিশ্বাস। বিনয় মাস্টারের বাড়ির সামনে গ্রামবাসীদের উত্তেজনা কিছুতেই থামছে না। পুলিশের চেষ্টাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। সব খবর শুনেই মোড়ল জোরে সাইকেল চালিয়ে এসে ভিড়ের সামনে দাঁড়ালেন। চারপাশে তাকিয়ে গম্ভীর গলায় গ্রামবাসীদের বললেন, থামো সবাই। বিনয় মাস্টারের বাড়িতে ঢিল ছুঁড়ছিস কেন তোরা? পুলিশ তো ওদের আগেই ধরে নিয়ে গেছে। আদালতে বিচার হবে। যারা দোষী তারা শাস্তি পাবে। আর যদি কমলের বিরুদ্ধেও কিছু থাকে তাকেও ছাড়া হবে না। পুলিশদের কাজ করতে দে। মোড়লের কণ্ঠে দৃঢ়তা। তার কথা শুনে গ্রামবাসীরা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। ঢিল ছোড়াও বন্ধ করলো সবাই। এদিকে ঘরের ভেতরে কমল আছে। একজন পুলিশকর্মী দরজার কাছে এসে বললেন, দরজা খুলুন, আমরা পুলিশ, আপনার সাথে কথা বলতে চাই। কোমল ভয়ে ভয়ে দরজা খুলে বারান্দায় এলো। বারান্দার গেটে তালা খুলল। দুজন পুলিশকর্মী ভেতরে ঢুকে তাকে একপাশে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। বারান্দার গেটের সামনে একজন পুলিশ দাঁড়িয়ে, যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে, আর দুজন পুলিশকর্মী বাড়ির আশপাশটা দেখছেন। কয়েকজন গ্রামবাসী গেটের ধারে এসে দাঁড়িয়ে কোমলের দিকে চিৎকার করে বলল, বেরো শালা, তুইও জড়িত আছিস। বলছি বেরো এক্ষুনি, পিটিয়ে ঠিক করে দেব। তখন দেখবি কিভাবে সব বলে দিতে হয়। নিখোঁজ মানুষগুলোকে কোথায় রেখেছিস সেটা না বলে তুই পারবি না। আরেকজন ক্ষোভে কাঁপতে কাঁপতে বলল, জাদু জানে শয়তানরা। কিভাবে মানুষগুলোকে ঘর থেকে বের করছে কে জানে, তাদের দিয়ে কি করছে কেউ জানে না। হঠাৎ ললিতার বাবা দৌড়ে এসে ভিড় ঠেলে গেটের কাছে দাঁড়ালো। পুলিশকর্মীকে জিজ্ঞাসা করলো, স্যার, আমার মেয়ের খোঁজ পেলেন? কিছু জানতে পেরেছেন? পুলিশকর্মীটি চোখ সরিয়ে বললেন, না। তারপর গম্ভীরভাবে বললেন, সবাইকে একটু পেছোতে বলছি, গেটের কাছে ভিড় করবেন না। নেহা চুপচাপ দূর থেকে সব কিছু দেখছে আর শুনছে। তার মুখে গভীর চিন্তার ছাপ। আরেকজন লোক এগিয়ে এসে পুলিশকর্মীকে বলল, স্যার, আমাদের হাতে একবার দিন ওদের। ঠিকঠাক করে উত্তম মধ্যম দিলে নিখোঁজদের কথা ঠিকই বলে দেবে, কোথায় লুকিয়ে রেখেছে সব উগরে দেবে। বাইরে থাকা দুজন পুলিশকর্মী বাড়ির পিছনের দিকে যাচ্ছেন। নেহা দ্রুত তাদের পিছু নিল কথা বলার জন্য। একজন পুলিশকর্মীর দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি স্যার, একটা কথা আছে, বলতে পারি? নেহার দিকে তাকিয়ে পুলিশ অফিসার সংক্ষেপে বললেন, বলুন। আমি নেহা, নয়নার দিদি, সীমার ঘনিষ্ঠ বান্ধবী। জানতে চাইছিলাম অমিতের ময়নাতদন্তের রিপোর্টে কি এসেছে। পুলিশ অফিসার একটু থেমে বললেন, রিপোর্টে দেখা গেছে তার গলায় ছেঁড়া ধরনের গভীর ক্ষত রয়েছে, ঠিক যেন লম্বা ধারালো অস্বাভাবিক নখ গলায় গেঁথে দিয়ে এক ঝটকায় ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি এটুকু থেমে আবার বললেন, শুধু তাই নয়, ঘাড়ের হাড় সম্পূর্ণ মচকানো, যেন কেউ পিছনের দিক থেকে প্রচণ্ড জোরে পাকিয়ে ভেঙে দিয়েছে। এক ধরনের স্পাইনাল ডিলেকশন। এটা অন্তত অস্বাভাবিক ধরনের আঘাত, যার মধ্যে শ্বাসরোধ ও হাড় ভাঙা দুটোই রয়েছে। নেহার ঠোঁট কাঁপল, কিছু বলল না, গলায় যেন শব্দ আটকে গেল। অফিসার আবার বললেন, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, শরীর থেকে প্রায় সমস্ত রক্ত নিঃসরণ হয়েছে, কিন্তু আশেপাশে কোথাও রক্ত নেই, না মাটিতে না জামা কাপড়ে। মনে হচ্ছে কেউ যেন শুষে নিয়েছে সবটা। ফরেনসিক টিম বলছে এটা স্বাভাবিক রক্তপাতের মতো নয়। নেহা ফিসফিস করে বলল, তাহলে রক্ত গেল কোথায়? অফিসার গাঢ় নিঃশ্বাস নিয়ে বললেন, সেটা কেউ জানে না। শরীর রক্তশূন্য, ক্ষত ভয়ঙ্কর, অথচ আশেপাশে লড়াইয়ের কোনো চিহ্ন নেই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, মৃতদেহের উপর থেকে পড়েছিল, অথচ গাছ বা মাটিতে তার পায়ের ছাপও নেই, যেন মাটি স্পর্শ না করেই সরাসরি উপরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। নেহার শরীর ঠান্ডা হয়ে এলো। সে কাঁপা কণ্ঠে বলল, আপনি কি বলছেন? এটা মানুষ করেননি? পুলিশ অফিসার নেহার চোখের দিকে তাকালেন, ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, আমি শুধু এটুকুই বলতে পারি, এ মৃত্যু স্বাভাবিক নয়। এমন কিছু আছে এর পেছনে, যা চোখে দেখা যায় না, ব্যাখ্যা করা যায় না। একটু থেমে যোগ করলেন, তবে একটা তথ্য নিশ্চিত, অমিতের চটিতে আর নয়নার রক্তমাখা পোশাকে পাওয়া গেছে বিনয় মাস্টার আর তার স্ত্রী মেয়ের হাতের ছাপ।
এখন তাদের জিজ্ঞাসাবাদ চলছে, যদিও তারা কিছুতেই স্বীকার করছে না, প্রথম থেকেই বলে আসছেন তারা কিছু জানেন না। নেহা আবার প্রশ্ন করল, নয়নার সালোয়ার কামিজে যে রক্ত পাওয়া গেছে সেটা কি ওর নিজের? অফিসার বললেন, সেটাও এখনও নিশ্চিত নয়। রক্তের ডিএনএ নমুনা সংগ্রহ করার জন্য সুবর্ণার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। মিল পাওয়া গেলে বোঝা যাবে রক্তটা নয়নার। আর পোশাকে যৌন নির্যাতনের কোনো চিহ্ন আছে কিনা সেটাও ফরেনসিক রিপোর্টে জানা যাবে। তবে রিপোর্টগুলো এখনও আসেনি। ও ধন্যবাদ, চুপচাপ বলল নেহা। তারপর সোজা মুখ করে দ্রুত পায়ে সীমাদের বাড়ির দিকে রওনা দিল। নেহা সীমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। বিনয় মাস্টারের বাড়ি থেকে কয়েকটা বাড়ির পরেই সীমাদের বাড়ি। তার পা যেন আপনা আপনি চলছে, মাথায় শুধু একটাই কথা ঘুরছে, কিছু না কিছু গন্ডগোল আছেই নিশ্চয়ই। উঠোনেই পা রেখে সে শুনতে পেল সীমার মায়ের কান্নার হালকা আওয়াজ। বাড়ির বারান্দায় পৌঁছে দেখল সুবর্ণা মেঝেতে বসে কাঁদছে। চারপাশে কয়েকজন প্রতিবেশী তাকে ঘিরে আছে। সে কাঁদতে কাঁদতে বলছে, আমার ছেলে মেয়েকে বিনয় মাস্টার না মেরে দিল? কি ক্ষতি করেছিল ওরা? ওদের প্রাণে বাঁধল না ছেলে মেয়ে দুটোকে মারতে? ভগবান যেন বিচার করেন, শাস্তি দেন ওদের। নেহা চুপচাপ সেই দৃশ্য পাশ কাটিয়ে ঘরে ঢুকল। ঘরের এক কোণে নয়না আর অমিতের ছবি আঁকড়ে ধরে বসে আছে সীমা। তার মুখে কোনো কথা নেই, শুধু চোখ থেকে গড়িয়ে পড়ছে নীরব জল। নেহা তার পাশে গিয়ে চুপচাপ বসে কাঁধে হাত রাখল। সীমা এক ঝটকায় নেহাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। নেহাও ওকে জড়িয়ে ধরল। কি বলবে বুঝে উঠতে পারছে না, তার নিজের চোখেও জল। কিছুক্ষণ পরে সীমা নিজেকে একটু সামলে নিয়ে বলল, ময়নাতদন্তের রিপোর্ট কথা শুনেছিস? নেহা ধীরে ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ। সীমা বলল, অমিতের শরীর থেকে রক্ত বের করে ওনারা কি করলেন বলতো? আর বিনয় মাস্টার, উনি কি নয়নাকে ধর্ষণ করে খুন করেছেন? নইলে নয়নার শরীর থেকে জামা কাপড় কেন খুললেন? এই কথা বলেই সীমা আবার কেঁদে উঠল। নেহা তাকে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, অথচ তার নিজের বুকের ভেতরেও কিছু যেন ধসে পড়েছে। সন্ধ্যা নেমে আসছে, চারিদিকে ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। প্রতিবেশীরা যে যার মতো করে বাড়ি ফিরে গেছে। বেলা সুবর্ণাকে ধরে ঘরের ভেতরে নিয়ে বিছানায় শুইয়ে দিল। নেহা রান্নাঘরে গেল চা করতে। সীমা নিজের ঘরে শুয়ে আছে, পাশের জানালা খোলা। আস্তে আস্তে বাইরেটা অন্ধকার হয়ে এলো, কিন্তু সেটা সে খেয়াল করেনি। ঘরের ভেতর নিস্তব্ধতা, কেবল তার চোখ থেকে গড়িয়ে পড়ছে শব্দহীন কান্না। হঠাৎ সীমার পিঠে ঠান্ডা আঠালো কিছু পড়ল। নাইটি ভিজে গিয়ে তার পিঠে ছেঁটে বসে গেছে। সেই স্রোত ধীরে ধীরে সিঁদদাঁড়া বেয়ে নামতে থাকলো। সীমা থমকে গেল, নিঃশব্দে কেঁপে উঠল। ধীরে পিঠে হাত রাখলো, আঙুলে লেগে রইল উষ্ণ আঠালো এক তরল। সীমা হাতটা চোখের সামনে আনলো। রক্ত! মুখ থেকে নিঃশব্দে ছিঁড়ে বেরিয়ে এলো এক দম বন্ধ করা শ্বাস। হঠাৎ সে পেছনে ফিরে তাকালো, আর এক মুহূর্তে থমকে গেল। জানালার গ্রিলে উল্টে ঝুলছে একটা মাথা। না, পুরোপুরি মানুষের নয়, কিন্তু পুতুলও নয়। মুখটা তার ছোটবেলার পুতুলের মতো, তবে বিকৃত, বিকল। চামড়ার মতো ঠান্ডা, ফ্যাকাশে মুখে জমে আছে এক হিমশীতল হাসি। চোখ দুটো কাঁচের মতো স্থির, অথচ ঠিক যেন তার দিকেই তাকিয়ে আছে। আর গলা, সেখান থেকে রক্ত চুঁইয়ে পড়ছে টুপটাপ করে, ছিঁড়ে এসে পড়ছে জানালার কিনারায়। সেই রক্ত গড়িয়ে এসে ঘরের দেওয়ালে বেয়ে নিচের দিকে নামছে এক আঁচড়ের মতো লাল রেখা টেনে। সীমা আতঙ্কে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, এক বুক কাঁপানো গলা ছেড়া কান্না মিশ্রিত চিৎকার। নেহা রান্নাঘরে, স্টোভে চায়ের কেটলিতে জল ফুটছে, ধোঁয়া উঠছে ধীরে ধীরে। হঠাৎ সীমার চিৎকার, নেহার বুক কেঁপে উঠল। সে তড়িঘড়ি করে স্টোভের আগুন নিভিয়ে দিয়ে ছুটে গেল সীমার ঘরের দিকে। দরজায় পৌঁছে থমকে গেল নেহা। সীমা কাঁপছে, মুখ ফ্যাকাশে, চোখ দুটো ভয় আর বিস্ময়ে স্থির হয়ে আছে। নেহা এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে সীমা, কি হয়েছে, বল বল। সীমা কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, আমার পিঠে আঙুলে রক্ত। নেহা তার আঙুল ও পিঠের দিকে দেখে বলল, রক্ত নেই তো। সীমা আঙুলের দিকে তাকিয়ে দেখল, সত্যিই তো রক্ত নেই।
সে অবাক হয়ে বলল, জানালায় রক্ত মাখা। ঠিক তখনই ছুটে এলো বেলা আর সুবর্ণা। সীমার চিৎকার শুনে ওরাও দৌড়ে এসেছে। রক্ত আর মাথা শব্দ দুটো শুনেই সুবর্ণা যেন জমে গেল। বুকের ভেতরটা কেঁপে উঠল তার। সে সীমাকে জিজ্ঞাসা করল, কোথায় রক্ত, কোথায় মাথা? সীমা জানালার দিকে আঙুল তুলল। সবাই তাকালো সেদিকে, কিন্তু জানালায় কিছুই নেই। না রক্ত, না মাথা, না একটুও দাগ। বেলা বলল, কিছু তো নেই রে সীমা। সীমা তাকিয়ে দেখলো রক্ত, মাথা কিছুই নেই। সুবর্ণা ধীরে জানালার দিকে এগিয়ে গিয়ে তাকিয়ে রইল। চোখে বিস্ময়, মুখে আতঙ্ক। তার গলা কেঁপে উঠল। কিচ্ছু নেই। সন্তান হারানোর পর যে ভয়ে সে প্রতিদিন বয়ে বেড়াচ্ছে, সেই ভয় যেন আরও ঝাঁকিয়ে বসল। সে সীমার কাঁধ ধরে বলল, তুই ঠিক দেখছিস তো? এটা তো তোর মনের ভুল নয় তো? সীমা ফিসফিস করে বলল, আমার পুতুলটার মতো। এটুকুই বলে সে আবার থেমে গেল। বেলা বলল, থামলি কেন? কি দেখেছিস তুই? ঠিক করে বল। সীমা ভাবল, মাকে সত্যিটা বললে মা আরও ভয় পেয়ে যাবে। তাই সে মাথা নিচু করে বলল, হয়তো ভুল দেখেছি। বেলা ভয়ে ভয়ে দ্রুত জানালাটা বন্ধ করে দিয়ে বলল, বিকালেই জানালা বন্ধ করে দিবি। নেহার মনে সন্দেহের দানা বাঁধল। সেই কালো পোশাক পরা লোকটা সুমন্ত, ওই কি সীমার পুতুলের মতো পুতুল এনে ভয় দেখালো? নেহা আর দেরি না টর্চ হাতে বারান্দার গেট খুলে বাইরে বেরিয়ে গেল। জানালার নিচে আশেপাশে ভালো করে খুঁজে দেখল। কেউ নেই। মাটিতে রক্ত বা অস্বাভাবিক কিছুই নেই। সে বাড়ির পেছনে গিয়ে গাছগাছালির মধ্যে টর্চ আলো ফেলে দেখল, কিছুই দেখতে পেল না। নেহা ফিরে এলো, কিন্তু কারোর মুখেই নিশ্চিন্ত নেই। সুবর্ণা এখনো সীমার মুখের দিকে তাকিয়ে আছে। চোখে ভয়ের ছায়া, ঠোঁট কাঁপছে। মনে মনে যেন বলছে, আর নয়, এবার যেন আমার সীমাকে কেউ না ছিনিয়ে নেয়। জিতু বারান্দার গেট খুলে ভেতরে এসে বলল, কি হয়েছে? সবাই এ ঘরে কেন? বেলা বলল, দেখো না। সীমা জানালায় রক্ত, মাথা কী সব দেখে চিৎকার করে উঠেছে। জিতু বিস্ময়ে বলল, সত্যি কিছু ছিল নাকি? সীমা মাথা নিচু করে রয়েছে। বেলা মাথা নাড়িয়ে বলল, না, আমরা এসে কিছুই তো দেখতে পেলাম না। জিতু বলল, ওর মনের ভয় ঢুকে গেছে। যা কিছু হচ্ছে এই গ্রামে, তাতে না ভয় পেয়ে উপায় আছে? জানালাটা খোলা রেখেছিলিস কেন? কখনো খোলা রাখবি না। সুবর্ণা আঁকড়ে ধরে আছে সীমাকে। বেলা বলল, চলো সবাই পাশের ঘরে যাই। সুবর্ণা সীমাকে জাপটে ধরে নিজের সঙ্গে নিয়ে গেল। বাকিরাও ধীরে ধীরে সেখানেই চলে গেল। নেহা চা এনে দিল জিতু, বেলা আর সুবর্ণাকে। সীমার চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট, কিন্তু মায়ের সামনে যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে সে। নেহা সেটা ঠিকই বুঝে ফেলল। সে একটা পাকা কলা এনে সীমার হাতে দিয়ে বলল, খা। সীমা মাথা নাড়িয়ে না বলল, খাবো না। নেহা কলাটার খোসা কিছুটা ছাড়িয়ে ওর মুখের সামনে ধরে বলল, খা। সীমা ছোট্ট করে কামড় দিয়ে খেতে শুরু করলো। কলা খাওয়া শেষ হলে নেহা তার হাত থেকে খোসাটা নিয়ে রান্নাঘরে রেখে এলো। তারপর সে সীমার হাত ধরে বলল, চল, ও ঘরে যাই। সুবর্ণা এখনও সীমাকে আঁকড়ে ধরে আছে। সে কাঁপা গলায় নেহাকে বলল, ওকে একা ছেড়ো না মা। ও ছাড়া আর কেউ রইল না আমার। এই কথা বলেই সে হাউমাউ করে কেঁদে ফেলল। নেহা সীমার হাত ধরে দৃঢ় গলায় বলল, আমি থাকতে ওর সঙ্গে কিছু খারাপ হতে দেব না কাকিমা। বলে সে সীমাকে নিয়ে আগের ঘরটিতে ফিরে গেল। নেহা উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে খুলে বল তো। সীমা ধীরে ধীরে পুরো ঘটনাটা খুলে বলল। সব শুনে নেহা জানালার নিচে দেওয়ালের দিকে ভালো করে তাকিয়ে দেখল সেখানে কোনো রক্তের রেখা আছে কিনা, কিন্তু কিছুই পেল না। সে চিন্তিত গলায় বলল, ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না। সত্যি ভুতুড়ে কাণ্ড চলেছে, কিন্তু ভূত যদি হয় তবে সে তোর পুতুলের মতোই একটা পুতুলের কখনো গলা কেটে, কখনো কাটা মাথার নিচের অংশ, অর্থাৎ গলায় রক্ত দেখিয়ে তোকে ভয় দেখাচ্ছে। কিন্তু কেন? জানি না। এটা সত্যিই ভূতের কাজ, নাকি কেউ মানুষ হয়েও এসব ঘটাচ্ছে। যদি মানুষের কাজ হয় তাহলে তাকে খুঁজে বের করতেই হবে। আর যদি সত্যিই কোনো আত্মা এসব করে থাকে, তাহলে জানতে হবে সে কী চায়, কেন এসব করছে।
সীমা নিঃশব্দে সব কথা শুনছে। তার চোখ দুটোতে ভয় আর প্রশ্ন থমকে আছে। নেহা এবার মৃদু স্বরে বলল, তুই কাকিমাকে সব কিছু না বলে ঠিকই করেছিস। কাকিমা জানলে আরও চিন্তায় পড়তেন। রাত 9টার মধ্যে সবার খাওয়া শেষ হয়ে গেল। জিতু কড়া গলায় বলল, কোনো অবস্থাতেই কেউ যেন জানালা বা দরজা না খুলে। এই বলে জিতু নিজের বাড়িতে চলে গেল শুতে। নেহা আর সীমা নিজেদের ঘরে শুয়ে পড়ল। নেহার চোখে ঘুম ঘনিয়ে আসছে, কিন্তু সে হঠাৎই উঠে বসল। সীমা জিজ্ঞাসা করল, বসলি কেন? নেহা ধীরে ধীরে বলল, ঘুম আসছে ঠিকই, কিন্তু ঘুমালে চলবে না। সীমা উদ্বিগ্ন গলায় বলল, আজ রাতে আর যাস না নেহা। নেহা থেমে থেকে বলল, যেতে তো আমাকে হবেই। রীতা বৌদি কোথায় যান সেটা জানতে হবে। তোকে তো সে কথা বলিনি। সীমা চমকে উঠে বলল, কি কথা? নেহা এবার ধীরে ধীরে বলল, গতকাল রাতে আমরা তো দেখেছিলাম রীতা বৌদি খুব দ্রুত হাঁটছিলেন, আর আজ দুপুরে ওনাদের বাড়িতে গিয়েছিলাম। উনি ঘর থেকে খুঁড়িয়ে বেরিয়ে এসে আমার সঙ্গে কথা বলেছিলেন। চেহারায় ক্লান্তি ছিল। তার শরীরে, বিশেষ করে স্তনের উপরে কামড়ের দাগ, ক্ষত স্পষ্ট দেখেছিলাম আমি। সীমা আঁতকে উঠে বলল, কি বলছিস তুই? নেহা গলায় আরও গভীরতা এনে বলল, রীতা বৌদি কোথায় যান, কেন যান, তা আমায় জানতেই হবেই। কেউ কি তাকে জোর করে কোথাও নিয়ে যাচ্ছে? কেউ কি তাকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করছে? আর এসব হচ্ছে যখন ওনার স্বামী কিছুই টের পাচ্ছেন না? নাকি সব জেনেও চুপ করে থাকতে বাধ্য হচ্ছেন? কিংবা নিজেই কি ঠেলে দিচ্ছেন তাকে ওই নরকের দিকে? নাকি উনিই ক্ষতগুলো করেছেন? সীমা শিউরে উঠে বলল, লালুদারা তো খুব ভালো মানুষ। জানি না কেন এসব হচ্ছে। আমিও তোর সাথে যাব। নেহার সঙ্গে সঙ্গে আপত্তি করল, না রে, কখন কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় কিছুই বলা যায় না। সীমা গলা নিচু করে বলল, এখানে একা থাকলে আমার আরও বেশি ভয় করবে, আর তোর জন্য চিন্তা করব, কিন্তু তোর সঙ্গে থাকলে সাহস পাবো, অন্তত মনটা ভেঙে পড়বে না। নেহা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সীমার চোখে তাকিয়ে ধীরে বলল, ঠিক আছে, যাবি। আজকে শুনলেন রহস্যের ছায়ার পরবর্তী 2টি পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। পরবর্তী পর্বগুলি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।